তোমার জল্লাদ ভাই কি জেগে আছেন? স্বামীনা সহসায় যুবরাজের কানটা মুলে দিয়ে বলে উঠলেন, তোর সব সময় শুধু দুষ্টুমি, তাই না? উনি তোর জন্য অনেক সময় ধরে অপেক্ষা করছেন। ভাইজানের শরীরটা ভালো নেই, তাই তাড়াতাড়ি দেখা করে আয়। আমি নিজেই আছি, তোর জন্য খাবার বাড়ছি। স্বামীনা হাতের রান্না খাবার লোভে যুবরাজের চোখগুলো চকচক করে উঠল। বলে উঠল যুবরাজ, এক্ষুনি যাবো আর আসবো মামনি। কথাটি বলেই লাফিয়ে লাফিয়ে সিঁড়ি দিয়ে রাধা সাহিরের কক্ষের দিকে দৌড় লাগালো যুবরাজ। মিসেস তনুজার কেবিনের সামনে দাঁড়িয়ে আছে রাধা। কিছুক্ষণ আগেই সে কেবিনের পাশে নার্স থাকা ডিউটিরত নার্স থেকে তনুজার কেস হিস্টোরি জেনেছে। হুম, নার্স মোটেও কিন্তু এমনি এমনি মুখ খোলেনি। নিজের ডক্টরি আইডি কার্ডটা দেখানোর পর ধীরে সুস্থে মুখ খুলে সব উগলেছে। মিসেস তনুজার অতিরিক্ত চিন্তা থেকে প্রেশার বেড়ে গেছে অনেকটা। শুধু তাই নয়, বিভিন্ন মানসিক হাইপার টেনশনে বুকে চাপ দিয়েছে প্রচণ্ডভাবে। তার এই বুকে ব্যথাটা একদিন দুদিনের নয়, দীর্ঘ 5 বছর ধরে তিনি বয়ে বেড়াচ্ছেন। শুধু কি তাই নয়, হৃদযন্ত্রেও বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে। যখন তখন হার্ট অ্যাটাক করে মারা যেতে পারেন। মিসেস তনুজা এতগুলো রোগের বর্ণনা শুনে মাথা ঝিম হয়ে গেল রাধা ফের। কি করবে কি না করবে কিছুই যেন গুছিয়ে উঠতে পারছে না সে। আরে, আপনি এখানে? কণ্ঠটি কার ঠাউর করতে বেশি সময় নিল না রাধা। মেয়েটিকে কিছু বুঝতে না দিয়ে নিজেকে কিছুটা শান্ত করে বলে উঠল, জি, আমি একটু দরকারি এখানে এসেছি। প্রত্যুত্তরে এনি বলে উঠল, আপনার কোনো পেশেন্ট এখানে ভর্তি আছে নাকি? এনি এমন প্রশ্নে কিছুটা ঘাবড়ালো রাধাব। এরপর চারপাশে চোখ বুলিয়ে বলে উঠল, ওই কেবিনে এক পরিচিত আত্মীয়কে দেখতে এসেছিলাম, এখন চলে যাচ্ছি। তা আপনি এখানে কি করে? এনি তখন বলে উঠল, আমার ফ্রেন্ড প্লাস কলিগ রাজ্যের মা ওই কেবিনে ভর্তি। রাজ্যের হসপিটালে আসতে একটু দেরি হবে, তাই আমাকে পাঠিয়েছে 2 ঘন্টার জন্য। রাধাব তখন বলে ওঠে, কেন, ভেতরে ওনার বাবা নেই? তৎক্ষণাৎ প্রশ্নটি করে আকুল চিত্তে উত্তরে আসা এনির পানে তাকিয়ে রইল রাধাব। এনি সামান্য চিন্তাযুক্ত ভাব মুখশ্রীতে ফুটিয়ে বলল, আসলে আঙ্কেল আন্টি থেকে আরও বেশি অসুস্থ। রাধাব তখন আবারও বলে উঠল, আচ্ছা, আমি যদি আপনার সাথে ওনার কেবিনে ঢুকি আপনি কি মাইন্ড করবেন? আমি প্রমিস করছি আমি কোনো শব্দ করব না, চুপচাপই থাকবো। রাধাবের এমন করুণ আবদারে নিষেধ করতে পারল না এনি। প্রত্যুত্তরে বলে উঠল, ঠিক আছে, আসুন। এনি পিছন পিছন স্পেশাল কেবিনের দরজাটা ঠেলে ভিতরে প্রবেশ করলো রাধাব। শীর্ণদেহের অবচেতন মানুষটিকে দেখেই বুকের ভেতরটা মুচড়ে উঠল তার। এনি অগোচরে রাধাব কোনো মতে নিজের বুকটা চেপে ধরে পাশে থাকা সোফায় ধপ করে বসে পড়ল। রাধাপে চোখের কোণে জমা জলগুলোকে লুকাতে নীরবে 2 চক্ষু মুছে চুপচাপ দেয়ালে মাথা হেলান দিয়ে বসে রইল। হঠাৎই চোখের সামনে কিছু মধুর স্মৃতি রাধাপের মনে পড়ল। কত মধুর দিনই না ছিল সেই দিনগুলো। তবে আজ কেন সবকিছুই তিক্ততায় ভরা। ঘুমন্ত তনুজা হঠাৎই নড়ে চড়ে উঠলেন। হাতে তার ক্যানোলা লাগানো, সেটাতে স্যালাইন পাস হচ্ছে ধীর গতিতে। তনুজার নড়াচড়া শব্দ হতেই রাধাব চোখ মেলে তাকালো। অসাবধানবশত নড়াচড়ার কারণে স্যালাইন ড্রপ বন্ধ হয়ে পাইপে বেশ খানিকটা রক্ত উঠে গেল তার। এটা দেখে এনি ঘাবড়াতে রাধাব দ্রুত উঠে খুব দক্ষ হাতে সেকেন্ডের ব্যবধানে সব ঠিক করে দিল। মিসেস তনুজা চৌধুরী সবটাই অবলোচন করে অশ্রুসিক্ত চোখে রাধাবের পানে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। এরপর হাতের ইশারায় এনিকে ডাকলেন। কোনো প্রয়োজন ভেবে এনি তনুজা চৌধুরীর কাছে আসতেই মিসেস তনুজা ফ্যাঁস ফ্যাঁসে ধীর কণ্ঠে বলে উঠলেন, তুমি একটু বাইরে যাও, আমি এই ডক্টরের সাথে একটু একাকী কথা বলতে চাই। এনি কিছুক্ষণ ইতস্তত করে বলে উঠল, আসলে আন্টি, ও আমার বন্ধু, ডক্টর নয়। কিন্তু এনির কথা মানতে নারাজ তনুজা। এনি মনে মনে ভাবল, অসুস্থ মানুষ যা ভেবে খুশি থাকতে চায় থাকুক, তাতে আমার সমস্যা কি। রাধাবকে হাতের ইশারায় দুটো কথা বলার শেষ করে ইঙ্গিত দিয়ে বাইরে বেরিয়ে এলো এনি। এনি বাইরে বের হতেই রাধাবের হাত খামচে ধরে উঠে বসতে চাইলেন তনুজা। মিসেস তনুজা আগতি বিগতি দেখে রাধাব অস্থির কণ্ঠে বলে উঠল, ম্যাডাম, আপনি প্লিজ শান্ত হন। আপনার এমন উত্তেজিত হওয়া ঠিক নয়। আপনার খারাপ লাগছে? ডক্টর ডাকবো? মিসেস তনুজা রাধাবের 2 হাত নিজে করপুটে নিয়ে অজস্র চুমুতে ভরিয়ে দিয়ে বলে উঠলেন, মায়ের চোখ ফাঁকি দেবার সাধ্যি কার আছে খোকন সোনা? মির্জা সাদাব সাহিরে আলো ঝলমলে কক্ষে তার পা দুটোকে পরম মমতায় জড়িয়ে ধরে মেঝেতে বসে সাদাব সাহিরের কোলে মাথা রেখে বসে আছে যুবরাজ। আর যুবরাজে ঘন কেস কুচ্ছে ধীর গতিতে আঙুলি সঞ্চালন মজে আছেন সাদাব সাহির। আজ যেন তার কাছে কোনো 30 বছরের যুবক নয়, বরং সেই 5 বছরের ছোট্ট যুবরাজ বসে আছে। ছেলের মাথায় হাত বুলাতে বুলাতে অশ্রু বিসর্জন দিচ্ছেন সাদাব সাহির। সাদাব সাহির যুবরাজকে বলে উঠলেন,
তোমার মায়ের মৃত্যুর পর আমি আর কোনো বিবাহ বন্ধনে জড়াইনি। কেন জানো? কারণ তোমার আদরের ভাগ কমে যাবে বলে। তুমি আমার কাছে সত্যিকারের অর্থে যুবরাজ হিসেবেই ছিলে। আমি আমার সব কিছু উজাড় করে তোমাকে ভালোবেসেছিলাম বাবা। তাহলে কোন দুঃখে পাপার সাথে এতটা দূরত্বের দেয়াল তৈরি করলে তুমি? তাহলে কি আমিও আর 10টা বাবার মতো শুধু বাবাই হয়ে রইলাম? ভালো বন্ধু হতে পারলাম না? কথাগুলো বলতে বলতেই সাদা শাহিরে গলা ধরে এলো। আরও কিছু বলতে চাইলেন, কিন্তু কান্না হিড়িকে কিছুই বলতে পারলেন না তিনি। যুবরাজ এবার প্রত্যুত্তর করল, পাপ্পা, আমি সব তোমাকে বলতে চেয়েছিলাম, শুধু একটা কারণেই বলিনি। কারণ বললে সেরামের সামনে গিয়ে তুমি দাঁড়াতে, আর সেরাম তোমার ক্ষতি করে দিত। কারণ ও আমাদের মতো সুস্থ মানুষ নয়, ও জন্মগত ব্রেন ফাংশনে প্রবলেম আছে। সব সময় ও একটা কল্পনায় দুনিয়ায় থাকে। তখন সাদা তাহির বলে উঠলেন, তুমি যখন এত করেই বলছো, তাহলে তোমার মামার সাথে এই বিষয়ে আমি কথা বলি, কি বলো? এই কথায় যুবরাজ সহসাই সাদা শাহিরের পা শক্ত করে চেপে ধরে বলে উঠল, পাপা, এই কাজ ভুলেও তুমি করো না। মামা নিজেই এই খেলার মাস্টার মাইন্ড। যুবরাজের মুখে নিজের ভালোবাসার স্ত্রী বড় ভাই এমন কুকীর্তি আলাপ শুনে অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেলেন সাদা শাহির। তাহলে আমি কাদের উপর ভরসা করেছি এতদিন? কাদের কাছে আমি আমার একমাত্র ছেলের দায়িত্ব দিতে চেয়েছিলাম? আর ভাবতে পারলেন না সাদা শাহির। তিনি মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিলেন, এর একটা চূড়ান্ত বিহিত আমি করেই ছাড়ব। তার জন্য আমার যা হয় হোক। সাদা শাহিরের সাথে যুবরাজ আরও কিছুক্ষণ বাক বিনিময় করে কড়া হুঁশিয়ারি জারি করে তাকে ভালোভাবে বিছানায় শুয়ে লাইট নিভিয়ে বাইরে বেরিয়ে এলো যুবরাজ। তারপর মনে মনে বলে উঠল, আপাতত সেরাম কিছুদিন মশার কামড় খাক। আমি শাশুড়িকে সুস্থ করে বউ নিয়ে একটু রোমান্স করি। কথাগুলো ভাবতে ভাবতেই আপন মনে লাজুক হাসল যুবরাজ। যদিও লজ্জা নারীর ভূষণ, তবু তার আজ হঠাৎই লজ্জা লাগা কারণ সে নিজেই খুঁজে পাচ্ছে না। কিরে, আম্মু দায়িত্ব তোকে দিলাম, আর তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? রাজ্যের হঠাৎ আগমনে হকচকে ওঠে এনি। নিজের ফোন টিপা বন্ধ করে মোবাইলখানা ব্যাগে পুড়তে পুড়তে বলে উঠল, আরে আর বলিস না, আমার এক ফ্রেন্ডকে আন্টি ডক্টর ভেবে গুলিয়ে ফেলছেন। এখন আমাকে কেবিন থেকে বের করে দিয়ে ওনারা দুজন কথা বলছে। রাজ্য এবার কিছুটা ভ্রুকুচকে বলে উঠল, তোর আবার ফ্রেন্ড? এরই সাথে সাথে মুখে লাজুকতার রক্তিম আভা নিয়ে মিয়ে যাওয়া গলায় উত্তর দিল, রাজ্য। তবে এনির বন্ধু নিয়ে মাথা না ঘামিয়ে নিজের মায়ের চিন্তায় ধাম করে দরজাটা খুলে কেবিনে প্রবেশ করলো রাজ্য। তবে কেবিনে ঢুকেই নিজের মায়ের বুকে জাপটে ধরে অশ্রু বিসর্জন দেওয়া সকালের সেই পরিচিত সেই ছেলেকে দেখে সারা দুনিয়া দুলে উঠল রাজ্যের। হাত থেকে ফলমূলের ব্যাগগুলো নিঃশব্দে মেঝেতে পড়ে গড়াগড়ি খেতে লাগলো। রাজ্য আহত কান্নারত কণ্ঠে ডেকে উঠল, দাদা ভাই রে। নিস্তব্ধ হসপিটালে দামি কেবিন জুড়ে ফিনাইলে উটকো গন্ধে উপস্থিতি বিদ্যমান। জানলা সাদা পাতলা পর্দাগুলো স্থির হয়ে দেয়াল গড়িয়ে সরান হয়ে ঝুলে রয়েছে। নন-মার্চ টেম্পারেচারে এসিও চলছে। দুজন মানুষের অতিরিক্ত আবেগ জড়ানো ঘন নিঃশ্বাসের শব্দ ছাড়া আর কোনো শব্দ পরিলক্ষিত হচ্ছে না। আর মিসেস তনুজা রাধাপের বাঁ হাতটা এখনো শক্ত করে জড়িয়ে ধরে রেখেছেন, আর নীরবে কেঁদে বুক ভাসাচ্ছেন তিনি। তবে এখন আর তিনি শব্দ করে কাঁদতে পারেন না। সামান্য একটু কাঁদলেই বুকে প্রচণ্ড ব্যথা অনুভূতি হয়। তবে রাধাপ আর নিজের চোখের জলগুলোকে আটকে রাখতে পারল না, ছেড়ে দিল। মাথা নিচু করে রাখার কারণে রাধাপে উষ্ণ জলরাশি মিসেস তনুজা হাতের উপর পতিত হলো। মিসেস তনুজা এবার ধীর কণ্ঠে বলে উঠলেন, তোর কাছে আমি কোনো কিছুর ব্যাখ্যা চাইব না রে বাবা। তুই যে বেঁচে আছিস এটাই আমার কাছে অনেক। আমি শুধু চাই তুই যেরকম ভাবেই হোক তুই ভালোভাবে বেঁচে থাক, আমাদের সামনেই থাক। আর কিছু চাওয়া নেই রে বাবা। মিসেস তনুজার কথাখানা শেষ হওয়ার সাথে সাথেই ছোট্ট আবু শিশু দীর্ঘ সময় ধরে তার মায়ের দেখা না পেয়ে ব্যাকুলতায় কেঁদে যখন বুক ভাসায়, আর হঠাৎই মায়ের আগমনের সব ভুলে মাকে জাপটে ধরে মায়ের বুকে মুখ লুকিয়ে রাখে, ঠিক সেইভাবেই রাধা মিসেস তনুজাকে জড়িয়ে ধরে ফুপিয়ে শব্দ করে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতেই বলে উঠল, তোমাদের ছেড়ে এতগুলো বছর থাকতে আমার কষ্ট হয়েছে অনেক মা। আমি তো মরেই গিয়েছিলাম, দ্বিতীয়বার যে আমার জন্ম হয়েছে গো মা। মা ছেলের কান্নার দমকে ভারী হলো পুরো কেবিন রুম। আর ঠিক তখনই হঠাৎ রাজ্যের আগমনে হকচকিয়ে উঠলেন মিসেস তনুজা এবং রাধাপ দুজনেই। রাজু তার হাতে সমস্ত কিছু ফেলে দৌড়ে গিয়ে রাধাপের পিঠ খামচে ধরে কাঁদতে লাগলো। রাজ্যের চোখের জলে রাধাপের পুরো শার্ট ভিজে উঠল। ঘটনাটা কি হলো কিছুই বুঝে উঠতে পারল না এনি। শুধু দরজায় দাঁড়িয়ে এতটুকুই বুঝলো সে, কারো পড়াশোনার বিষয়ে হস্তক্ষেপ করার কোনো মানেই হয় না। ওরা ওদের মতো করে ভালো থাকুক, আমার উচিত ওদেরকে স্পেস দেওয়া।
তাই এনি সন্তর্পণে দরজাটা চাপিয়ে দিয়ে লিফট ধরে গ্রাউন্ড ফ্লোরে নেমে এলো। এসে একটা ট্যাক্সি ক্যাব করে নিজের বাড়ির উদ্দেশ্যে পা বাড়ালো সে। আর মনে মনে কিছু একটা ভেবে মুচকিও হাসলো। আর এদিকে হসপিটালে রাধাপের পেট জড়িয়ে ধরে পিঠে মুখ গুজে জোরে জোরে শব্দ করে ক্রমাগত কান্না করে চলেছে রাজ্য। সকালবেলা যখন সে রাধাবকে দেখেছিল তখনই থেকেই তার মনের মধ্যে খচখচানি শুরু হয়েছিল। রাধাবকে দেখার পর থেকে সাজিন সে কোনো কাজেই মন বসাতে পারেনি। একটা মানুষের শরীরের গঠন থেকে শুরু করে কথা বলার ধরন, চুল আঁচড়ানো স্টাইল হুবহু কখনোই মিলে যাবার কথা নয়। আর তার চাহনিই যেন বারবার অন্য কিছু নির্দেশ করছিল। একজন বিচক্ষণ স্পেশাল ফোর্সের অফিসারের কাছে এসব কিছুই কাকতালীয় বলে মনে হওয়ার প্রশ্নই আসে না। এর জন্যই তো সে মনে মনে ঠিক করেছিল মিসেস তনুজাকে হসপিটাল থেকে রিলিজ দেওয়া মাত্রই সে এই লোকের পিছনে স্পাইয়ের মতো লেগে থাকবে। কিন্তু তার মা ঠিকই তার সন্তানকে চিনে নিয়েছে। তার দাদা ভাই তাদের সামনে জীবিত অবস্থায় আছে। এর চাইতে সুখের আনন্দের আর কি হতে পারে। রাজ্য বলে উঠল কাঁদতে কাঁদতে, আমি জানতাম দাদা ভাই তুমি বেঁচে আছো। এভাবে তুমি আমাদের কাউকে কিছু না জানিয়ে কোথাও হারিয়ে যেতেই পারো না। রাজ্য আরো অনেক কিছুই বলার চেষ্টা করলো, তবে কান্না দমকে কণ্ঠরোধ হয়ে তার জিভ জড়িয়ে গেল। তোমাদের কিছু কথা বলার বাকি আছে মা, আমাকে এখনই চলে যেতে হবে, না হলে তোমরা বিপদে পড়ে যাবে। কঠিন কণ্ঠে কথাখানা বলে শক্ত হয়ে বসে রইল রাধাপ। রাধাপের যাবার কথা শুনেই মিসেস তনুজা এক হাতে রাধাপের গলাটা জড়িয়ে ধরে, আর এক হাতে চোখ মুছে মমতার পরশ বুলাতে বুলাতে উন্মাদের ন্যায় কেঁদে কেঁদে বলে উঠলেন তিনি, কত বছর পর তোকে কাছে পেলাম বাবা। আমার হাহাকার করা শূন্য বুকটা কেবলই ভরতে শুরু করেছে, আর তুই চলে যাবার কথা বলছিস। এই অসহায় মাকে একা ফেলে কোথায় যেতে চাইছিস বাবা? এভাবে আমাকে একা ফেলে যদি তুই চলে যাস তাহলে আমি কিভাবে বাঁচবো বল? তখন রাজ্যও বলে উঠল, দাদা ভাই তুমি কেন যাবে? আমাদের ফেলে কোথাও যেতে পারবে না তুমি। আমি তোমাকে কোথাও যেতে দেব না।